পীরে কামিল। লেখনীতে রয়েছেন উমেরা আহমেদ। এটিকে বাংলা তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদি। অধ্যায় 10। এটি হচ্ছে শেষ অধ্যায়, পার্ট 1। ইমামার সাথে ফোনে কথা বলা সেই নারীটি ছিলেন মূলত সেই পরিচারিকা যিনি সালারের পাশাপাশি তার বাড়িতেও কাজ করতেন। তিনি ইমামার কণ্ঠস্বর তৎক্ষণাৎ চিনে ফেলেছিলেন। ইমামা ফোন রেখে দিতেই তিনি অত্যন্ত অস্থিরতা ও উত্তেজনার সাথে সেকেন্দার উসমানের কাছে ছুটলেন। এটি একটি কাকতালীয় ব্যাপার ছিল যে সেই দিন শরীর খারাপ থাকার কারণে তিনি বাড়িতেই ছিলেন। সাহেব, এইমাত্র একটি মেয়ের ফোন কল এসেছে। সে সালার সাহেবের সাথে কথা বলতে চাইছিল। তবে তাকে কথা বলিয়ে দিতে পারতে, সিকান্দার উসমান কিছুটা উদাসীনভাবে বলল। এটিও একটি কাকতালীয় বিষয় ছিল যে সালারও সেই সময় পাকিস্তানে এসেছিল এবং বাড়িতেই ছিল। পরিচালিকা কিছুটা ইতস্তত করে বলল, সাহেব, উনি তো ইমামা বিবি ছিলেন। সিকান্দার উসমানের হাত থেকে চায়ের কাপটি পড়তে পড়তে বাঁচল। তাকে হঠাৎ ভীষণ বিচলিত দেখালো। ইমামা হাসিম মোমেনে মেয়ে। পরিচালিকা মাথা নেড়ে সায় দিল। সিকান্দার উসমানের মাথা ঘুরতে লাগলো। তবে কি সালার সবাইকে বোকা বানাচ্ছে? সে এখনও ইমামার সাথে যোগাযোগ রাখছে এবং সে জানে মেয়েটি কোথায় আছে। তাহলে নিশ্চিতভাবে সে মেয়েটির সাথে দেখা ও সাক্ষাৎ করতে থাকে। তিনি অজান্তেই ভাবলেন, সে কি তোমাকে নিজের নাম বলেছে? চায়ের কাপটি একপাশে রেখে তিনি জিজ্ঞাসা করলেন। না, আমি ওনার কণ্ঠ চিনে ফেলেছি। আমি যখন ওনার নাম নিলাম তখন উনি ফোন কেটে দিলেন। কিন্তু সাহেব, আমি নিশ্চিত যে উনি ছিলেন সেটা। অন্তত এই বিষয়ে আমার কোনো ভুল হতে পারে না। সিকান্দার উসমান কিছু বলার আগেই আবারও ফোনের ঘণ্টি বেজে উঠল। তবে এবার তিনি ড্রয়িং রুমে থাকা এক্সটেনশনের দিকে এগিয়ে গেলেন এবং নিচেই ফোনটা ধরলেন। ওপাশে থাকা মেয়েটি আবারও সিকান্দারের কথা জিজ্ঞাসা করছিল। সিকান্দার উসমানের প্রশ্নের জবাবে সে স্বীকার করে নিল যে সেটা ইমামা হাসিন ছিল। তিনি জানলেন না কেন, কিন্তু তার মনে হলো যে মেয়েটিকে সালারের মৃত্যুর খবর দিয়ে দেওয়া উচিত, যাতে সে আর কোনো দিনও এই বাড়িতে ফোন না করে। তার সাথে কথা বলে তিনি আন্দাজ করতে পেরেছিল যে দীর্ঘ সময় ধরে সালারের সাথে যোগাযোগ করতে পারেনি এবং তাদের দেওয়া খবরের সত্যতা যাচাই করার মতো কোনো মাধ্যমও মেয়েটির কাছে নেই। সে যদি আরও যোগাযোগ না করে তবে আপত্তি চিরতরে বিদায় হবে। তিনি সেই একটি বছরের কথা হয়তো এখনও ভুলতে পারেনি, যখন ইমামা নিখোঁজ হওয়ার পরপরই সালারের ওপর সন্দেহ হওয়া হাশিম বিন আহমেদ তাদের জন্য চরম দুর্দশা তৈরি করেছিলেন। অনেক সরকারি দপ্তর যেখানে আগে তার ফার্মের ফাইল খুব সহজেই পাস করে দিতেন, সেখানে সেগুলো মাসের পর মাস আটকে রাখতে শুরু করলো। তাদের বাড়িতে হুমকিমূলক ফোন আর কল চিঠি আসতে শুরু করলো। অনেক মানুষ পরোক্ষভাবে তার উপর নজর সৃষ্টি করেছিল। তিনি হাশিম বিনকে তার মেয়ে খুঁজে পেতে সাহায্য করেন। দীর্ঘ সময় ধরে সালারের ওপর নজরদারি করা হয়েছিল এবং নজরদারি শুধু পাকিস্তানেই নয়, বিদেশের মাটিতেও চলেছিল। কিন্তু কোনোভাবেই যখন সালারের সাথে ইমামার যোগাযোগের কোনো প্রমাণ বা সূত্র পাওয়া গেল না, তখন ধীরে ধীরে এসব তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। সিকান্দার উসমানের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও হাশিম বিনের সাথে তার সম্পর্ক উন্নতি হয়নি। তবে অন্তত নিরাপত্তাহীনতার ভয়টা কেটে গিয়েছিল। এখন 2.5 বছর পর সেটি মেয়েটি আবারও সালারের সাথে যোগাযোগ করতে চাইছে। তিনি কোনোভাবেই আবারও সেই পরিস্থিতির মুখোমুখি হতে চাননি এবং সালারকেও তা করতে দিতে চাননি। তিনি যদি নিজে হাশিম বিনের সমপর্যায়ের প্রভাবশালী না হতেন তবে তার হয়তো আরও বেশি ক্ষতি করে যেত। এতটুকু ক্ষতি তিনি এই 1 বছরে, বিশেষ করে প্রথম কয়েক মাস হয়েছিলেন। তিনি ইমামাকে সেই তালাকনামার একটি কপি পাঠাতে চেয়েছিলেন, যা তিনি নিজেই সালারের পক্ষ থেকে তৈরি করেছিলেন। সেটি আইনত বৈধ না হলেও তাতে তার কোনো আগ্রহ ছিল না। তিনি শুধু ইমামাকে এটা বিশ্বাস করাতে চেয়েছিল যে সালার বা তার পরিবারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, থাকতেও পারে না এবং হবেও না। যদি কোনো সম্পর্ক থেকেও থাকে তবে তা সালারের মৃত্যু এবং তার আগে লিখে রাখা তালাকনামার মাধ্যমে শেষ হয়ে গেছে। কিন্তু এটি আরেকটু কাকতালীয় ব্যাপার ছিল যে ইমামা তার পুরোপুরি কথাটা শোনার আগেই ফোনটা কেটে দিয়েছিল। তিনি ফোনটি ট্র্যাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি সুলতানের একটি পিসিও থেকে ছিল। সালার 1 সপ্তাহ পরেই আমেরিকায় ফিরে যাওয়ার কথা ছিল এবং তিনি সেই 1 সপ্তাহ তার উপর কড়া নজরদারি রেখেছিলেন। তিনি কর্মচারীদের কড়া নির্দেশ দিলেন
যে কারো ফোন এলে যেন কোনোভাবেই সালার সাথে কথা বলতে না দেওয়া হয়, সেটি পুরুষ হোক বা নারী, যতক্ষণ না তিনি নিজে জানতে পারেন ফোনটি কে করেছে। পরিচালককে তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যে সালারকে ইমামার যেন ফোনে কথা বলতে না দেওয়া হয় এবং ইমামা যে ফোন করেছে সেটাও যেন সালারকে না জানানো হয়। এক সপ্তাহ পর সালার যখন আমেরিকাতে ফিরে গেল, তখন সিকান্দার উসমান স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। মাথার উপরে আসা বিপদটি আবারও টলে গিয়েছিল। সালারের চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর তিনি একটি খাম পেলেন। ইমামা লাহোরে ফিরে আসার পর সেই মোবাইলটি বিক্রি করে দিয়েছিল। সেটি ফেরত পাঠাতে পারত না, বরং সালারের মৃত্যুর পর ভবিষ্যতে কখনো তার সাথে দেখা হওয়া বা মোবাইলটি ফেরত দেওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। মোবাইলটি বিক্রি করে পাওয়া টাকার সাথে সে নিজের কাছে থাকা আরও কিছু টাকা যুক্ত করলো। সেটি ছিল আনুমানিক সেই ফোন কলের বিল টাকা, যা 2.5-3 বছর আগে সালার পরিশোধ করেছিল, এবং আরও 3 বছর আগে সালার পরিশোধ করেছিল যে সমস্ত খরচ গৃহবন্দী থাকাকালীন লাহোরে পালানোর সময় সালারে তার পেছনে করেছিল। সেই সাথে সিকান্দার ওসমানী নামে একটি সংক্ষিপ্ত চিরকুট পাঠিয়েছিল, ট্রাভেলার্স চেক। তার মাথার ওপরে থাকা এই লোকটির ঋণও এখন শোধ হয়ে গিয়েছিল। ওই টাকা এবং চিরকুট দেখে সিকান্দার ওসমান আশ্বস্ত হলেন যে মেয়েটি আরও কখনো যোগাযোগ করবে না, এবং সে সত্যি তার কথায় বিশ্বাস করে নিয়েছে। মুলতান থেকে বিএসসি শেষ হওয়ার পর সে লাহোরে চলে এসেছিল। তার বাড়ি ছাড়ার প্রায় 3 বছর হতে চলেছিল, এবং তার ধারণা ছিল যে এখন অন্তত তাকে আগের মতো মারিয়া হয়ে খোঁজ করা হবে না। যদি খোঁজ হয়ও তবে কেবল মেডিকেল কলেজগুলোতেই নজর রাখা হবে। তার এই ধারণা সঠিক প্রমাণিত হয়েছিল। সে পাঞ্জাব ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে এমএসসি জন্য ভর্তি হলো। এত দীর্ঘ সময় পার হওয়ার পরও সে অত্যন্ত সতর্ক ছিল। এটি লাহোর ছিল, এখানে যে কোনো সময় যে কোনো কেউ তাকে চিনে ফেলতে পারত। মুলতানে সে শুধু চাদর গায়ে দিয়ে কলেজে যেত, কিন্তু লাহোরে ফেরার পর সে নেকাব পড়া শুরু করলো। লাহোরে পুনরায় ফেরার পর সে আর ডক্টর সিফতি আলীর বাড়িতে থাকেনি, বরং সে সাইয়েদা আমার কাছে থাকতে শুরু করেছিল। সাইয়েদা আমার সাথে ইমামার প্রথম পরিচয় ডক্টর সিফতি আলী করিয়ে দিয়েছিলেন তার মুলতান যাওয়ার আগে। সাইয়েদা আমার অনেক আত্মীয় স্বজন মুলতানে থাকেন। ডক্টর সিফতি আলী চেয়েছিলেন ইমামাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে, যাতে মুলতানে থাকাকালীন কোনো প্রয়োজনীয় বা জরুরি অবস্থায় সে তাদের সাহায্য নিতে পারে। সাইয়েদা আহমদ ছিলেন 65 কি 70 বছর বয়সী একজন অত্যন্ত মিশুক, বাচাল ও কর্মচঞ্চল নারী। তিনি লাহোরের পুরনো শহরে একটি প্রাচীন হাভেলিতে একা থাকতেন। তার স্বামী মারা গিয়েছিল, আর তার 2 ছেলে বিদেশে পড়াশোনা শেষ করে সেখানে স্থায়ী হয়েছিল। তারা দুজনেই বিবাহিত ছিলেন, এবং তাদের অনেক অনুরোধ সত্ত্বেও সাইয়েদা আহমদ বিদেশে যেতে রাজি হয়নি। তার 2 ছেলে প্রতি বছর একে একে পাকিস্তানে আসতেন এবং কিছুদিন থেকে আবার ফিরে যেতেন। ডক্টর সিফতি আলীর সাথে তার আত্মীয়তা ছিল। তিনি ছিলেন ডক্টর সিফতি আলীর কাজিন। ডক্টর সিফতি আলী আগেই ইমামার ব্যাপারে সাইয়েদা আম্মাকে বলে রেখেছিল, তাই সে যখন তার সাথে ওই বাড়িতে পৌঁছালো, সাইয়েদা আম্মা অত্যন্ত উষ্ণতার সাথে তাকে বরণ করে নিলেন। তিনি মুলতানে থাকা তার প্রায় প্রতিটি আত্মীয় সম্পর্কে বিস্তারিত তথ্য ইমামাকে শোনালেন। এরপর সম্ভবত সেতটুকুও যথেষ্ট মনে করল না। তিনি নিজের সাথে গিয়ে তাকে হোস্টেলে রেখে আসার প্রস্তাব দিলেন, যা ডক্টর সিফতি আলী বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন। না আপা, আপনার কষ্ট হবে। ওর অনেক জোরাজুরি সত্ত্বেও ডক্টর সিফতি আলী রাজি হলেন না। ভাই সাহেব, তার চেয়ে ভালো হয় যদি আপনি ওকে আমার ভাইয়ের কাছে বা ভাইয়ের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। মেয়েটির বাড়ির তো আরাম আর পরিবেশও পাবে। হঠাৎ করে সাইয়েদা আম্মা হোস্টেলে থাকার ব্যাপারে আপত্তি জানাতে শুরু করলেন এবং হোস্টেল জীবনের নানাবিধ সমস্যা নিয়ে আলোকপাত করলেন। কিন্তু ডক্টর সিফতি আলী, ইমামা কেউ অন্য কারোর বাড়িতে থাকা পছন্দ করছিল না। হোস্টেলটি ছিল সবচেয়ে ভালো বিকল্প তাদের। সাইয়েদা আম্মার সাথে তার দ্বিতীয় সাক্ষাৎ হয় মুলতান যাওয়ার কয়েক মাস পর, যখন একদিন হঠাৎ হোস্টেলে তাকে জানানো হয় যে জৈনক নারী তার সাথে দেখা করতে এসেছে। কিছুক্ষণের জন্য সে আতঙ্কিত হয়ে পড়েছিল। এখানে এভাবে হঠাৎ তার সাথে কে বা দেখা করে আসতে পারবে, তাও আবার একজন নারী। কিন্তু সাইয়েদা আম্মাকে দেখে সে অনেক অবাক হয়ে গিয়েছিল। তিনি তার সাথে ঠিক সেই আন্তরিকভাবেই দেখা করেছিলেন যেভাবে লাহোরে করেছিলেন। তিনি প্রায় 2 সপ্তাহ মুলতানে ছিলেন এবং ওই 2 দিন সপ্তাহের বেশ কয়েকবার তার সাথে দেখা করতে এলেন। একবার সে তার সাথে হোস্টেলে থেকে তার ভাইদের বাড়িতেও বেড়াতে গিয়েছিলেন।
তারপর এটি যেন একটি নিয়মে পরিণত হলো। তিনি মাস কয়েক পর পর মুলতানে আসতেন এবং সেখানে থাকাকালীন নিয়মিত তার কাছে আসতেন। সে নিজেও যখন মাসে একবার লাহোরে যেত তখন তার সাথে দেখা করতে যেত। অনেক সময় তার ছুটি বেশি হলে তিনি তাকে সেখান থেকে যাওয়ার জন্য জেদ করতেন। সে বেশ কয়েকবার সেখানে থেকেছিল। লাল ইটের তৈরি বাড়ি সেই পুরনোটি তার ভালো লাগতো, অথবা হয়তো এটি ছিল একাকিত্বের সেই অনুভূতি যা সে তার সাথে ভাগ করে নিয়েছিল। তার মতোই তিনি ছিলেন একা, যদিও তার এই একাকিত্বের সব সময় লোকজনের সাথে মেলামেশার কারণে কিছুটা কমে যেত। তবুও ইমামা কোনো চেষ্টা ছাড়াই তার অনুভূতিগুলো বুঝতে পারত। লাহোরে পাকাপাকিভাবে ফিরে আসার কথা অনেক আগে থেকেই সাইয়েদা আম্মা যখন জানতে পারলেন যে ইমামা লাহোর থেকে এমএসসি করতে চায়, তখন তিনি তাকে নিজের সাথে রাখার জন্য জেদ শুরু করলেন। এই সময়ের মধ্যে ডক্টর সিফতে আলীর বড় মেয়ে আর সন্তানদের নিয়ে কিছুদিনের জন্য বাবার বাড়িতে থাকতে এলেন। তার স্বামী পিএইচডি করার জন্য বিদেশে গিয়েছিল। তিনি ছিলেন ডক্টর সিফতে আলীর ভাতিজা। যাওয়ার আগে তিনি তার পরিবারকে ডক্টর সাহেবের কাছে রেখে গিয়েছিলেন। ডক্টর সিফতে আলীর বাড়িতে জায়গার অভাব ছিল না, কিন্তু ইমামা এখন আর তাদের বাড়িতে থাকতে চাচ্ছিল না। সে যত দ্রুত সম্ভব নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। ডক্টর সিফতে আলীর উপকারের বোঝা আগে থেকে তাকে ঋণী করে রেখেছিল। সে চায়নি তাদের কাছে থেকে পড়াশোনা শেষ করার পর যখন সে চাকরিতে ঢুকবে তখনও তারা তাকে অন্য কোথাও থাকতে না দেন। কিন্তু সে যদি আগে থেকে আলাদা কোনো আবাসে থাকতো তবে তার কথা মানানো সহজ হতো। সাইয়েদা আম্মার বাড়িটি তার থাকার জন্য খুব উপযুক্ত মনে হলো। চাকরি শুরু করার পর সে তাকে জোরাজুরি করে ভাড়ার বদলে কিছু না কিছু টাকা নিতে বাধ্য করত। কিন্তু ডক্টর সিফতে আলী হয়তো এসব কখনোই মেনে নিতেন না। ডক্টর সিফতে আলীর জন্য তার সিদ্ধান্তটি ছিল একটি ধাক্কার মতো। কেন আমনা, আপনি কেন আমাদের বাড়িতে থাকতে পারবেন না? তিনি বেশ বিরক্তির সাথে তাকে বলেছিল। কেন, আপনি সাইয়েদা আপার সাথে থাকতে চাইছেন? উনি খুব জেদ করেছেন। আমি সাইয়েদা আম্মাকে বুঝিয়ে বলবো। না, আমি নিজে ওনার সাথে থাকতে চাই। আমি ওনার সাথে থাকলে ওনার একাকিত্ব দূর হবে। এটি কোনো কারণ হতে পারে না। আপনি যখন খুশি ওনার কাছে যেতে পারেন, কিন্তু একসাথে থাকার জন্য নয়। দয়া করে আপনি আমাকে সেখানে থাকার অনুমতি দিন। আমি সেখানে বেশ সুখেই থাকব। আমি এখন ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে চাই। ডক্টর সিফতে আলী অবাক হয়ে তার দিকে তাকালেন। নিজের পায়ে দাঁড়ানো বলতে আপনি কি বোঝাতে চাইছেন? সে কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর বলল, আমি আপনার ওপর দীর্ঘ সময় ধরে বোঝা হয়ে থাকতে চাই না। আগে থেকেই আমি অনেক বছর ধরে আপনার ওপর নির্ভরশীল, কিন্তু সারা জীবন তো আমি আপনার উপর বোঝা হয়ে কাটাতে পারি না। সে কথা বলতে বলতে থেমে গেল। তার মনে হলো তার শেষ বাক্যটি ডক্টর সিফতে আলীকে কষ্ট দিয়েছে। সে অনুশোচনায় পড়ে গেল। আমি আপনাকে কখনোই বোঝা মনে করিনি আমনা, কখনোই না। কন্যারা কখনো বোঝা হয় না, এবং আমার কাছে আপনি আমার মেয়ের মতোই। আপনার এই কথাই আমি খুব কষ্ট পেয়েছি। আমি জানি আব্বু, কিন্তু আমি শুধু আমার ভবিষ্যতের কথা বলেছিলাম। অন্যের ওপর নির্ভরশীল হওয়া খুব কষ্টদায়ক। আমি সাইয়েদা আম্মার সাথে থেকে বেশি শান্তিতে থাকতে পারবো। আমি ওনাকে অর্থ প্রদানও করব। আপনাকে আমি কখনো অর্থ দিয়ে ঋণ শোধ করতে চাইলেও পারবো না। হয়তো আমি 10টি জীবন পেলেও আপনার উপকারের ঋণ শোধ করতে পারবো না। কিন্তু এখন আর না। জীবন কাটানোর সব পদ্ধতি আমাকে এখন শিখতে হবে। আমাকে শিখতে দিন। ডক্টর সিফতে আলী এরপর তাকে তার নিজের বাড়িতে থাকার জন্য জোর করেনি। সেই বিষয়টির জন্য তার প্রতি কৃতজ্ঞ ছিল। সাইয়েদা আম্মার সাথে থাকার অভিজ্ঞতা তার জন্য হোস্টেল বা ডক্টর সিফতে আলীর বাড়িতে থাকার চেয়েও সম্পূর্ণ ভিন্ন ছিল। ওনার কাছে সে এক অদ্ভুত স্বাধীনতা এবং আনন্দের অনুভূতি পেত। তিনি একদম একা থাকতেন। শুধু একজন পরিচালিকা ছিল, যিনি দিনের বেলায় এসে ঘরের কাজ করে দিয়ে যেত, সন্ধ্যায় ফিরে যেত। তিনি অত্যন্ত সামাজিক জীবন যাপন করতেন। মহল্লায় তাদের অনেক যাতায়াত ছিল। শুধু মহল্লায় নয়, বরং আত্মীয় স্বজনের বাড়িতেও ওনার বাড়িতে প্রায় কেউ না কেউ আসতেই থাকতো। তিনি মহল্লার সবার কাছে ইমামার পরিচয় করে দিয়েছিলেন ভাগ্নি হিসাবে, এবং কয়েক বছর পর এই পরিচয় ভাগ্নি থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছিল। যদিও মহল্লার লোকেরা আগের পরিচয় জানত, কিন্তু এখন কোনো নতুন মানুষ কাছে যখন ইমামাকে নিজের মেয়ে হিসাবে পরিচয় করে দিতেন তখন কেউ কৌতূহল দেখাতো না। মানুষ সাইয়েদা আমার স্বভাব জানতো যে তিনি কত দয়ালু মনের অধিকারী। ওনার ছেলেরাও ইমামার কথা জানতো। এমনকি তারা নিয়মিত ফোনে সাইয়েদা আমার সাথে কথা বলার সময়
তার খোঁজখবরও নিত। তাদের স্ত্রী এবং সন্তানেরা তাদের সাথে কথা বলতো। ওনার ছেলেরা প্রতি বছর পাকিস্তানে আসতো এবং তাদের অবস্থান সময়েও ইমামা কখনো অনুভব করেনি যে সে তাদের পরিবারের অংশ নেয়। মাঝে মাঝে তার মনে হতো সে আসলে সৈয়দ আম্মার মেয়ে এবং ওনার ছেলেদের বোন। তাদের বাচ্চাদের তাকে ফুফু বলে রাখত। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে এমএসসি করার পর সে ডক্টর সিফতালির মাধ্যমে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি শুরু করে। তার চাকরিটি ছিল খুব ভালো এবং প্রথমবারের মতো সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছিল। এটি এমন জীবনযাপন ছিল না যে তার বাবা মায়ের বাড়িতে কাটাতো, না এমন ছিল যেমন জীবনের সব স্বপ্ন দেখত, কিন্তু এটি এমনও ছিল না যে আকাঙ্ক্ষায় শিকার সে যে বাড়ির থেকে বের হওয়ার সময় হয়েছিল। সে সবার ব্যাপারে বলতে পারে না, তবে তার জন্য জীবন ছিল অলৌকিক ঘটনার দ্বিতীয় নাম। সালাদ সিকান্দারের মতো ছেলের কাছ থেকে ওই ধরনের সাহায্য, ডক্টর সিফতে আলীর সান্নিধ্য, সাইয়াদা আমার মতো পরিবার পাওয়া, পড়াশোনা শেষ করা এবং তারপর চাকরি, শুধু জালাল আনসারি ছিল তার চিন্তা। তাকে সবসময় কষ্ট দিত এবং সম্ভবত তাকে পেলে সে নিজেকে বিশ্বের সবচাইতে ভাগ্যবান মেয়ে মনে করত। 8টি বছর তার মধ্যে অনেক পরিবর্তন এনে দিয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় সে জানতো যে এখন দুনিয়াতে তার আবদার মেটানোর মতো কেউ নেই। তাকে কারো কাছে কোনো প্রত্যাশা রাখা চলবে না এবং তা পূরণ না হলেও কষ্ট পাওয়া যাবে না। তার কান্নাকাটির সময়ও সাথে সাথে কমে গিয়েছিল। 20 বছর বয়সে ছোট ছোট কথায় আতঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া ইমামা হাশিম ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। নতুন আবির্ভূত ইমামা ছিল অনেক বেশি আত্মবিশ্বাসশীল এবং শক্তিমনের অধিকারী, তবে এর পাশাপাশি সে অনেক বেশি সতর্ক হয়ে গেছিল। সব বিষয়ে নিজের কথাবার্তা চালিয়ে যেত। ডক্টর সিফতে আলী এবং সাইয়াদ আমার পরিবারের কাছ থেকে সে অগাধ ভালোবাসা পেয়েছিল, তাই সে অত্যন্ত সতর্ক থাকত যেন কখনো এমন কোনো কথা বা কাজ না করে ফেলে যা তাদের অসন্তুষ্ট করে কিংবা তাদের চোখে তাকে নিচু করার কারণ হয়ে দাঁড়ায়। এটি এমন এক বিষয় ছিল যা নিজের পরিবারের সাথে থাকাকালীন তাকে কখনো করতে হয়নি। এই সতর্কতা এবং আদব কায়দা সে নতুন করে শিখেছিল। সেদিন সাইয়াদা আম্মা নিখোঁজ হলেন। ইমামা তখন কর্মস্থলে ছিল। যখন সে বাড়িতে ফিরল, দেখল দরজায় তালা ঝুলছে। এটি তেমন উদ্বেগের কোনো বিষয় ছিল না, কারণ সাইয়াদা আম্মা সামাজিক ও মিশুক স্বভাবের মানুষ হওয়ায় ইমামা বাড়ি ফেরার সময় তিনি প্রায়ই বাইরেই থাকতেন। ইমামা দরজা খুলে ভেতরে চলে গেল। তখন বিকেল প্রায় 4টা বাজে। কিন্তু যখন মসজিদ থেকে মাগরিবের আজান এলো, তখন ইমামা দুশ্চিন্তা করতে শুরু করলো। সূর্যাস্তের আগেই বাড়ি ফেরা ছিল সাইয়াদা আম্মার চিরাচরিত নিয়ম। ইমামা খোঁজ নিতে প্রতিবেশীদের বাড়িতে গেল। তাকে জানানো হলো যে প্রতিবেশীদের ছেলে সাইয়াদা আম্মাকে বেলালের বাড়িতে নামিয়ে দিয়েছিল। যেহেতু ইমামা বেলালের পরিবারকে খুব ভালো করে চিনত, তাই সে তাদের ফোন করে সাইয়াদা আম্মার কথা জিজ্ঞাসা করলো। তারা জানালো যে সাইয়াদা আম্মা এসেছিল বটে, তবে দুপুরের দিকে চলে গিয়েছে। ইমামা তার সব প্রতিবেশী এবং পরিচিতদের ফোন করে খোঁজ নিল। সব জায়গা থেকে কেবল না সূচক জবাব এলো। এবার সে সত্যিই ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সে ডক্টর সিফতে আলীকে ফোন করে জানালো যে সাইয়াদা আম্মা নিখোঁজ। সেই বিষয়টি তাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছিল। তা হলো সাইয়াদা আম্মা শহরটি সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ ছিলেন। নিজের এলাকার পুরো শহর ছাড়া অন্য কোনো জায়গা সম্পর্কে তার ধারণাই ছিল না। নিজের পরিচিত গণ্ডির বাইরে গেলেই তিনি পথ হারিয়ে ফেলতেন। এলাকার বাইরে কখনো যেতে হলে তিনি সবসময় প্রতিবেশীদের কোনো ছেলে কিংবা ইমামার সাহায্য নিতেন। অন্যদিকে সালার পুরনো শহর ছাড়া লাহোরের বাকি সব এলাকার সাথেই পরিচিত ছিল। যদি পুরনো শহর সম্পর্কে তার সামান্যতম ধারণাও থাকতো, তবে সাইয়াদা আম্মার অস্পষ্ট দিকগুলো সত্ত্বেও সে তাকে অনায়াসে বাড়িতে পৌঁছে দিতে পারত। রাত অনেক গভীর হওয়ার পর ডক্টর সিফতে আলী ইমামাকে ফোন করে জানালেন যে এক বন্ধুর মাধ্যমে সাইয়াদা আম্মার খোঁজ পাওয়া গেছে এবং তিনি শীঘ্রই বাড়ি ফিরবেন। ইমামার বুকে স্বস্তির নিঃশ্বাস নামল। 1 ঘন্টা পর যখন কলিং বেল বেজে উঠল, ইমামা দৌড়ে গিয়ে দরজা খুলল। যৌনিক সুশ্রী ব্যক্তি তাকে মোবারকবাদ জানাচ্ছিল এবং ফিরে তাকিয়ে সাইয়াদা আম্মাকে বিদায় দিয়েছিল। যিনি তার পেছনে দাঁড়িয়েছিলেন, ইমামার ওপর দীর্ঘদেহী লোকটির দিকে খুব একটা খেয়াল করেনি। তখন যে বাইরের দিকে পিঠ করে দাঁড়িয়েছিল। লোক দুজন চলে গেলে ইমামা সাইয়াদা আম্মাকে সজোরে জড়িয়ে ধরেছিল। সাইয়াদা আম্মা পরবর্তী বেশ কয়েকদিন তার সামনে ওই দুজনের নাম নিতেই থাকলেন, সালার ও ফুরকান। ইমামার তবুও সন্দেহ হয়নি যে এই সালার ওই সালার। সালার সিকান্দারও হতে পারে। মৃত মানুষ জীবিত হতে পারে না
এবং তার মৃত্যুর ব্যাপারে ইমামা যদি পূর্ণ বিশ্বাস নাও থাকতো, তবুও সে সালার সিকান্দারের মতো একজন ব্যক্তির ডক্টর সিফতে আলীর সাথে পরিচয় হতে পারে। তার মধ্যে এই ধরনের গুণাবলীও থাকতে পারে, যে গুণাবলীর কথা সাইয়েদা আম্মা মাঝে মধ্যেই বলতেন, সেটা সে মনে করতো না। কিছু সময় পর সেটাতে সিঁড়িতে সাইয়েদা আম্মার সাথে দাঁড়িয়ে থাকা লোকটির সাথে তার প্রথম দেখা হলো। ফুরকান নিজের স্ত্রীর সাথে ওনাদের বাড়িতে এসেছিল। তাকে এবং তার স্ত্রীকে উভয়ের ইমামার ভালো লেগেছিল। তারপর তারা আরও কয়েকবার তাদের বাড়িতে আসে এবং তাদের মধ্যে সখ্যতাও বাড়ে। তার চাকরির তখন 2 বছর হয়ে গিয়েছিল। হয়তো ওইভাবে আরও কিছুদিন কেটে যেত, যদি না সে দৈবক্রমে একদিন ওই রাস্তা দিয়ে যেত। সেখানে জালালের তৈরি করা হাসপাতালের বাইরে তার নাম ঝুলছিল। জালাল আনসারের নাম তার চলাপথ থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু কিছুক্ষণ হাসপাতালের বাইরে তার নাম দেখার পর সে ঠিক করেছিল যে সে আর কখনো ওই রাস্তা দিয়ে পার হবে না। জালাল বিয়ে করে ফেলেছে, এটি সে বাড়ি ছাড়ার সময় সালের কাছ থেকে জেনেছিল এবং সে পুনরায় তার জীবনে আসতে চায়নি। কিন্তু তার এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হলো না। 2 সপ্তাহ পর ফার্মাসিউটিক্যাল কোম্পানির অফিসেই তার সাথে রাবিয়ার দেখা হলো। রাবিয়া সেখানে কোনো কাজে এসেছিল। কয়েক মুহূর্ত জন্যে তাকে সামনে দেখে ইমামা বুঝতে পারছিল না যে সে কী প্রতিক্রিয়া দেখাবে। এই সমস্যা রাবিয়া সহজ করে দিল। সে অত্যন্ত উষ্ণতার সাথে তার সাথে দেখা করতে এলো। তুমি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেছিলে ইমামা? কলেজের হোস্টেলে তো দীর্ঘ সময় ধরে তোলপাড় চলেছিলে। দেখা হতেই রাবিয়া তাকে জিজ্ঞেস করলো। ইমামা হাসার চেষ্টা করলো। বাস, আমি বাড়ি থেকে চলে এসেছিলাম। কেউ এসেছিলাম তা তো তুমি ভালো করেই জানো, ইমামা সংক্ষিপ্ত বলল। হ্যাঁ, আমার কিছুটা আন্দাজ তো ছিলই, কিন্তু আমি কারো কাছে তা বলিনি। যাই হোক, আমাদের ওপর দিয়ে তো বেশ বিপদ গেছে। আমরা, জুফাইরা, জাইনাব, সবার কাছে, এমনকি পুলিশ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে। আমরা তো তোমার ব্যাপারে কিছুই জানতাম না, কিন্তু হোস্টেল আর কলেজে তোমাকে নিয়ে অনেক কথা ছড়িয়েছিল। রাবিয়া তার সামনে চেয়ারে বসে অনর্গল কথা বলেই যাচ্ছিল। তুমি কি একাই গিয়েছিলে? সে কথা বলতে বলতে হঠাৎ জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ইমামা ইন্টারকমের চায়ের কথা বলতে বলতে বলল। তুমি বলো, তুমি আজকাল কি করছো? আর জুবাইরিয়া আর বাকিরা কেমন আছে? ইমামা প্রসঙ্গ পাল্টে বলল। আমি লাহোরে প্র্যাকটিক্যাল করছি। জুবাইরা ইসলামাবাদে থাকে। ওর বিয়ে হয়ে গেছে একজন ডাক্তারের সাথে। আর আমারও বিয়ে হয়ে গেছে ফারুকের সাথে। তুমি তো চিনবে, আমাদের ক্লাসমেট ছিল সে। ইমামা হাসলো। আর জাইনাব? তার হৃদয়ে আনমনি ধুকপুক করছিল। হ্যাঁ, জাইনাব আজকাল ইংল্যান্ডে থাকে। সেখানে নিজের স্বামীর সাথে রেসিডেন্সি করছে। জাইনাবের ভাইয়ের হাসপাতালের ফারুক প্র্যাকটিক্যাল করে। ইমামা আনমনি তার দিকে তাকালো। জালাল আনসারের হাসপাতালে? হ্যাঁ, তার হাসপাতালেই। সে কিছুদিন আগে স্পেশালাইজেশন শেষ করে এসেছে, কিন্তু বেচারা বড় এক ট্র্যাজেডিক শিকার হয়েছে। কয়েক মাস আগে তার ডিভোর্স হয়ে গেছে। অথচ সে তো ভালো মানুষ তবুও। ইমামা তার মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারছিল না। ডিভোর্স? কেন? জানি না। ফারুক তাকে জিজ্ঞাসা করেছিল, বলছিল আন্ডারস্ট্যান্ডিং হয়নি। তার স্ত্রী খুব ভালো ছিল, সেও ডাক্তার, কিন্তু কেন যে ডিভোর্স হলো? আমাদের তো তাদের বাড়িতে অনেক যাতায়াত ছিল। আমরা কখনো বুঝতে পারিনি যে তাদের দুজনের মধ্যে এমন কোনো সমস্যা আছে। 3 বছরে একটা ছেলেও রয়েছে। সে জালালের কাছেই আছে। তার স্ত্রী আবার আমেরিকায় ফিরে গেছে। রাবিয়া খুব অবলীলায় তার সব তথ্য দিচ্ছিল। তুমি তোমার কথা বলো। আমি তো জানলাম যে তুমি এখানে চাকরি করছো, কিন্তু পড়াশোনা তো তুমি শেষ করোনি। কেমিস্ট্রিতে এমএসসি করেছি। আর বিয়ে ইত্যাদি? না, এখনো হয়নি। জালালের সাথে তোমার বিবাদ মিটেছে কি না? ইমামা অবাক হয়ে তার দিকে তাকালো। না, সে খুব নিচু স্বরে বলল। রাবেয়া কিছুক্ষণ তার পাশে বসে থেকে চলে গেল। ইমামা অফিসের বাকি সময়টা বিচলিত হয়ে কাটল। সে জালাল আনসারকে কখনো ভুলেনি, ভুলতে পারত না। সে কেবল নিজের জীবন থেকে তাকে আলাদা করে দিয়েছিল। কিন্তু সেখানে বসে সেদিন সে অনুভব করল যে এটিও একটি ভুল ধারণা বা নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। সে জালাল আনসারকে নিজের জীবন থেকে আলাদা করতে পারেনি। সে শুধু তার জীবনে প্রবেশ না করে তাকে কোনো সমস্যায় ফেলতে চায়নি, অথবা তার বৈবাহিক জীবন নষ্ট করতে চায়নি। কিন্তু এখন যখন সে জানল যে জালাল আনসারের বৈবাহিক জীবন আগেই ব্যর্থ হয়ে গেছে
এবং সে আবারও একা। তখন ইমামার মনে পড়ল 8 বছর আগে সে কীভাবে এই মানুষটিকে পাওয়ার জন্য শিশুর মতো ছটফট করেছিল। সে তাকে পায়নি। তখন অনেক দেওয়াল, অনেক বাধা ছিল, যা না পার হওয়া খুব সহজ। না জালাল আনসার সরিয়ে দিতে পারত সেসব। কিন্তু এখন অনেক সময় পার হয়ে গেছে। এই বাধাগুলোর কোনোটি এখন তাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তার এই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না যে জালাল আনসার বিয়ে করেছিল বা তার একটি ছেলে রয়েছে। আমার তার কাছে আবার একবার যাওয়া উচিত। হয়তো সে এখনও আমার কথা ভাবে, হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেছে। ইমামা ভাবল, জালাল শেষবার ফোনে কথা বলার সময় যা বলেছিল, ইমামা তার জন্য তাকে ক্ষমা করে দিয়েছে। জালালের জায়গায় অন্য কেউ হলে তাই বলতো। শুধু একটি মেয়ের জন্য কেউ এত বড় ঝুঁকি নেয় না। আর তার সামনে ছিল কেরিয়ার, যা সে গড়তে চেয়েছিল। তার মা বাবার প্রতি কিছু প্রত্যাশা ছিল যা সে আগ্রহণ করতে পারত না। আমার মতোই সেও নিরুপায় ছিল। অনেক বছর আগে বলা জালালের সেই কথাগুলো প্রতিধ্বনিত করে তাকে নিরাশ করতে পারেনি বা নিজের সিদ্ধান্ত নতুন করে ভাবাতে পারেনি। আমার তার কাছে যাওয়া উচিত। হতে পারে আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিয়েছে। হতে পারে আল্লাহ এখন আমার দোয়া কবুল করেছে। হতে পারে আল্লাহ এখন আমার উপর রহম করেছে। সে বারবার ভাবছিল, না হলে এইভাবে হুট করে রাবিয়া আমার সামনে কেন আসবে? আমি কেন জানবো যে তার স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে? হতে পারে এখন আমি তার সামনে গেলে সে খুশি হবে। ইমামা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে আবারও জালাল আনসারের কাছে চলে যাবে। আমি ডাক্তার জালাল আনসারের সাথে দেখা করতে চাই, ইমামা রিসেপশনিস্টকে বলল। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? সে জিজ্ঞেস করলো। না, অ্যাপয়েন্টমেন্ট নেই। তবে তো আপনি তার সাথে দেখা করতে পারবেন না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তিনি কোনো পেশেন্ট দেখেন না। সে বেশ পেশাদারি ভঙ্গিতে বলল। আমি কোনো পেশেন্ট নই, ওনার বন্ধু। ইমামার কাউন্টারে হাত রেখে নিচু স্বরে বলল, ডাক্তার সাহেব কি জানেন যে আপনি এই সময়ে ওনার সাথে দেখা করতে আসবেন? রিসেপশনিস্ট তাকে খুঁটিয়ে খুঁটিয়ে বলল। না। ইমামা কয়েক মুহূর্ত নীরবতা থেকে তারপর বলল, 1 মিনিট, আমি ওনাকে জিজ্ঞাসা করছি। আপনার নাম কি? সে রিসিভার তুলে নিয়ে জিজ্ঞাসা করল। ইমামা রিসেপশনিস্টের মুখের দিকে তাকিয়ে রইল। আপনার নাম কি? সে আবারও প্রশ্ন করল। ইমামা হাসিম। কত বছর পর সে নিজের পুরো নাম উচ্চারণ করল তা তার মনেই নেই। স্যার, একজন নারী আপনার সাথে দেখা করতে চায়। তিনি বলেছেন যে তিনি আপনার বন্ধু। ইমামা হাসিম ওনার নাম। ওপাশ থেকে জালালের কথা শুনতে লাগলো। ওকে স্যার। তারপর সে রিসিভার নামিয়ে রাখলো। আপনি ভেতরে যান, রিসেপশনিস্ট হাসিমুখে ইমামাকে বলল। সে মাথা নেড়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল জালাল আনসারের কাছে যাওয়ার জন্য। সেও তখন উঠে হাসি মুখে জালাল আনসারের সাথে দেখা করতে দরজা খুলে ভেতরে ঢুকলো। জালাল আনসারের একজন রোগী তখন বের হচ্ছিল এবং জালাল নিজে তার টেবিলের পেছনে দাঁড়িয়েছিলেন। ইমামা জালালের চোখ মুখে বিষণ্ণ দেখল। সে নিজের হৃদস্পন্দনের শব্দ যেন বাইরে থেকে শুনতে পাচ্ছিল। 8 বছর আর কত মাস পর সে জালাল আনসারকে দেখল। ইমামা মনের করার চেষ্টা করলো, কিন্তু মনে পড়ল না। দ্যাট দ্য প্লেসমেন্ট সারপ্রাইজ ইমামা। কি চমৎকার এক বিস্ময় ইমামা। জালাল এগিয়ে এসে তার দিকে নিয়ে আস্তে আস্তে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সে জালালের চোখের দিকে না তাকিয়েই বলল। গত 8 বছর ধরে এই মুক্তি প্রতিটি মুহূর্ত তার সাথে ছিল, আর এই কণ্ঠস্বরটিও। আমি একদম ঠিক আছি। এসো বসো। জালাল টেবিলের সামনে চেয়ারটি দেখে বলল। সে নিজের টেবিলের ওপাশে নিজের চেয়ারের দিকে এগিয়ে গেল। সে সবসময় জানতো জালাল আনসারকে যখনই সে দেখবে তার হৃদয় এভাবেই লাগামহীন হবে। কিন্তু এক মুহূর্ত অদ্ভুত আর আনন্দ আবেশে তার শিরার প্রতিটি রক্তকণায় অনুভূত করছিল। কি খাবে? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? সে জিজ্ঞাসা করলো। আপনার যা ইচ্ছা। ওকে, কফি আনিয়ে বলছি। তোমার পছন্দ ছিল। সে ইন্টারকমে কাউকে কফি পাঠানোর নির্দেশ দিচ্ছিল, আর ইমামা তার মুখ দেখছিল। জালালের মুখে এখন আর দাড়ি নেই, চুলের ধরনও সম্পূর্ণ বদলে গেছে। আগের চেয়ে তার ওজন কিছুটা বেড়েছে। সে আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বাবলম্বী হয়ে উঠেছে। তুমি আজকাল কি করছো? রিসিভার রেখে সে ইমামাকে জিজ্ঞাসা করলো। আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করছি। MBA তো তুমি ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ।
কেমিস্ট্রিতে এমএসসি করেছি। কোন কোম্পানি? ইমামা নাম বলল। ও, ওটা তো খুব ভালো কোম্পানি। সে কিছুক্ষণ ওই কোম্পানির প্রশংসা করতে লাগলো। ইমামা নিঃশব্দে তাকে দেখতে লাগলো। আমি স্পেশালাইজেশন করে এসেছি, সে নিজে সম্পর্কেও বলতে লাগলো। ইমামার চোখের পলকটা ফেলে আবিষ্টের মতো তাকে দেখছিল। কিছু মানুষকে সে শুধু দেখাটাই কতখানি তৃপ্তিদায়ক হয় সে জালালের কথা না বলে ভাবছিল। এই হাসপাতাল শুরু করেছি 1 বছর হলো এবং আমার প্র্যাকটিক্যাল খুব ভালো চলছে। সে বলে যাচ্ছিল, এর মধ্যেই কফি চলে এলো। তুমি আমার হদিশ কীভাবে পেলে? সে কফির কাপ হাতে নিয়ে বলল, আমি আপনার হাসপাতালের বোর্ডে আপনার নাম পড়েছিলাম। এরপর রাবেয়ার সাথে দেখা হলো। আপনি হয়তো চিনবেন, জাইনাবও তাকে চিনত। রাবেয়া ফারুকের কথা বলছো? ও, খুব ভালো করেই চিনি। ওর স্বামী ডাক্তার ফারুক আমার সাথে কাজ করে। জালাল কফি খেতে খেতে বলল। হ্যাঁ। ও, তারপর আমি এখানে চলে এলাম। ইমামা তখনও কফি পান করেনি। কফি খুব গরম ছিল এবং সে খুব গরম কিছু খেতে পারতো না। একসময় সে টেবিলের ওপাশে বসা ওই লোকটির আদর্শ মেনে চলত। তার ধারণা ছিল জালালের মধ্যে সব গুণ আছে একজন পরিপূর্ণ পুরুষের মধ্যে যা থাকা উচিত, সেই সব গুণ যা সে নিজের স্বামীর মধ্যে দেখতে চেয়েছিল। 8.5 বছর কেটে গেছে। ইমামার বিশ্বাস ছিল যে এখনও আগের মতোই আছে। মুখ থেকে দাড়ি সরে যাবার মানে এই হতে পারে না যে তার মনে হজরত মুহাম্মদ প্রতি ভালোবাসাটা আর নেই। হাসপাতালের সাফল্যের কথা শুনতে শুনতে ইমামা তার সেই কণ্ঠস্বরের কানে অনুভব করছিল, যে কণ্ঠটি একবার তার জীবনে সবচাইতে কঠিন সিদ্ধান্ত সহজ করে দিয়েছিল। সে জালাল আনসারের সাফল্য আর খ্যাতির কথা শুনে আনন্দিত হচ্ছিল। জালাল জীবনে এই সাফল্যগুলো অর্জনের জন্য 8.5 বছর আগে তাকে ছেড়ে দিয়েছিল। তবু ইমামা খুশিই ছিল। আর সব কিছু জালাল আনসারের হাতের মুঠোয়। অন্তত আজ সিদ্ধান্ত নিতে তাকে কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে হবে না। তুমি বিয়ে করেছো? কথা বলতে বলতেই সে হঠাৎ করে প্রশ্ন করল। না, ইমামা মৃদুস্বরে উত্তর দিল। তাহলে তুমি কোথায় থাকো? নিজের মায়ের কাছে কি ফিরে গেছো? জালাল এবার কিছুটা গম্ভীর হলো। না। তবে একা থাকি। বাবা মায়ের কাছে কীভাবে ফিরে যেতাম? সে নিচু স্বরে বলল। আপনি বিয়ে করেছেন? জালাল কফির শেষ চুমুক নিল। হ্যাঁ, বিয়ে করেছিলাম এবং বিচ্ছেদ হয়ে গেছে। 3 বছর একটি ছেলে আছে আমার, সে আমার কাছেই থাকে। জালাল নির্লিপ্ত গলায় বলল। আই এম সরি। ইমামা সমবেদনা জানালো। না না, তেমন কিছু না, ভালোই হয়েছে। এ ভেঙেই যেত। ইট ওয়াজ নট এ ম্যারেজ, ইট ওয়াজ এ মেস। জালাল কফির কাপ টেবিলের উপর রেখে বলল। ককরিতে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তারপর সেই নীরবতা ভাঙল ইমামা। অনেক বছর আগে একবার আমি আপনাকে প্রপোজ করেছিলাম জালাল। জালাল তার দিকে তাকালো। তারপর আমি আপনাকে বিয়ের জন্য অনুরোধ করেছিলাম। আপনি তখন আমাকে বিয়ে করতে রাজি হননি। আমি কি এই অনুরোধটি আপনাকে আবারও করতে পারি? সে জালাল আনসারের চেহারার রং বদলে যেতে দেখল। এখন তো পরিস্থিতি বদলে গেছে। আপনি এখন কারোর ওপর নির্ভরশীল নন। না আমার বাবা মায়ের কোনো প্রতিক্রিয়ার ভয় আপনাকে পেতে হবে না, না আপনার বাবা মায়ের আপত্তি করবে, কিছু নেই। এখন তো আপনি আমাকে বিয়ে করতে পারেন। সে জালালের উত্তর শোনার জন্য থামল। জালাল একদম চুপ ছিল। তার এই নীরবতা ইমামার স্নায়ুকে দুর্বল করে দিচ্ছিল। হয়তো সে এই জন্যই চুপ আছে, কারণ সে তার প্রথম বিয়ে বা ছেলের কথা ভাবছে। ইমামা ভাবল, আমার তাকে বলা উচিত যে আমার তার প্রথম বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর সে এক সন্তানের বাবা, তাতেও আমার কোনো আপত্তি নেই। জালাল, আপনার প্রথম বিয়ে নিয়ে আমার কোনো... জালাল তার কথা মাঝপথেই থামিয়ে দিল। ইমামা, এটি সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি কি আমাকে ভালোবাসেন না? ভালোবাসার কথা নয় ইমামা, এখন অনেক সময় পার হয়ে গেছে। তাছাড়া একবার বিয়ে ভেঙে যাওয়ার পর আমি এখনই দ্বিতীয় বিয়ে করতে চাই না। আমি আমার কেরিয়ার দিকে মনোযোগ দিতে চাই। জালাল, আমাকে নিয়ে তো আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমার সাথে তো আপনার বিয়ে ব্যর্থ হতে পারে না। তবুও আমি কোনো ঝুঁকি নিতে চাই না। জালাল আবারও তার কথা কেটে দিল। আমি অপেক্ষা করতে পারি। জালাল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর কোনো লাভ নেই মামা, আমি এই অবস্থায় নেই যে তোমাকে বিয়ে করতে পারি। সে দম বন্ধ করে তাহার দিকে তাকিয়ে রইল।
এই বিয়েটি আমি নিজের ইচ্ছায় করেছিলাম। দ্বিতীয়বার আমি আর নিজের ইচ্ছায় কিছু করতে চাই না। দ্বিতীয় বিয়েটি আমি আমার বাবা মায়ের পছন্দে করতে চাই। আপনি আপনার বাবা মাকে আমার কথা বলুন, হয়তো তারা আমাকে অনুমতি দেবেন। ডুবন্ত হৃদয় এসে বলল, বলতে পারবো না। দেখি মামা, কিছুটা বাস্তবতা আছে যা আমাকে এবং তোমাকে খুব বাস্তবাদী করে মোকাবেলা করতে হবে। আমার প্রতি তোমার অনুভূতি আমি কদর করি, এবং এতে কোনো সন্দেহ নেই যে কোনো এক ধরনের সময় আমিও তোমার প্রতি দুর্বল ছিলাম, বা বলতে পারো যে ভালোবাসতাম। আজকেও তোমার জন্য আমার মনে খুব বিশেষ একটা অনুভূতি রয়েছে, এবং সবসময় থাকবে। কিন্তু জীবন শুধু অনুভূতির ওপর ভর করে কাটানো যায় না। সে থামলো। ইমামা কফির কাপ থেকে ওঠা ধোঁয়ার পাশে মুখ দেখছিল। তুমি যখন 7-8 বছর আগে নিজের বাড়ি ছাড়ছিলে, তখন আমি তোমাকে বুঝিয়েছিলাম এমনটি না করতে, কিন্তু তুমি এই বিষয়টি নিজের মতো করে সামলাচ্ছিলে। তোমার বাবা মাকে আমার সাথে বিয়ের জন্য রাজি করানোর বদলে তুমি আমাকে বাধ্য করতে লাগলে যেন আমি তোমাকে লুকিয়ে বিয়ে করি। আমি তা করতে পারিনি, এবং সেটি উচিত ছিল না। ধর্মীয় কথা না হয় বাদই দিলাম, কিন্তু ধর্মের সাথে সমাজে তো একটা বড় বিষয়। আমরা তো সমাজে বসবাস করি, এবং সেটির পরোয়া আমাদের করা উচিত। ইমাম আর বিশ্বাসই হচ্ছিল না। সে এসব লোকটির কথা তার মুখ থেকে শুনছে। তুমি তো চলে গেলে, কিন্তু তোমার যাওয়ার পর তোমার ওইভাবে উদয় হয়ে যাওয়াটা কত বড় কলঙ্ক ছিল সেটির আন্দাজ তোমার নেই। তোমার বাবা মা প্রেসের ওই খবর আসতে দেয়নি ঠিকই, কিন্তু পুরো মেডিকেল কলেজে সবাই তোমার ওইভাবে চলে যাওয়ার কথা জানতো। পুলিশ তোমার অনেক বান্ধবী আর সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করেছিল। জাইনাবও তাদের মধ্যে একজন ছিল। ভাগ্য ভালো যে আমরা বেঁচে গিয়েছিলাম। সে উঠে দাঁড়ালো। আমি এতগুলো বছর কষ্ট করে নিজের একটা অবস্থান তৈরি করেছি। আমি এতখানি সাহসী নই যে তোমাকে বিয়ে করে মানুষের কানাঘুষার লক্ষ্যবস্তু হব। ডাক্তারদের সমাজে আমার ওঠা বসা, সেখানে ইমাম হাশিম আমার স্ত্রী হিসাবে ফিরে আসাটা আমাকে কলঙ্কিত করে দেবে। তোমাকে বিয়ে করে আমি মানুষের কাছ থেকে চোখ সরিয়ে চলতে পারবো না। তুমি এতদিন কোথায় ছিলে, কিভাবে ছিলে, এগুলো অনেক বড় প্রশ্ন। আমার মা বাবা তোমার কোনো কথাই বিশ্বাস করবে না, আর আমাকে মানুষের চোখে নিজেরই অবস্থান ধরে রাখতে হবে। তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু মানুষ মনে করে তুমি ভালো মেয়ে নাও। আমি কোনো স্ট্যান্ডার্ডাইজেশন মেয়েকে বিয়ে করতে পারি না। আমি সহ্য করতে পারবো না যে কেউ বলুক আমার স্ত্রীর চরিত্র ভালো না। আই হোপ তুমি আমার পরিস্থিতি বুঝতে পারছো। কফির কাপ থেকে ওঠা ধোঁয়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু জালাল আনসারের মুখটি এখনও কোনো ধোঁয়ার আধালে ঢাকা পড়ে রয়েছে বলে মনে হচ্ছিল, নাকি এটি তার চোখে নেমে আসা কুয়াশা ছিল যা জালাল আনসারকে অদৃশ্য করে দিয়েছিল। চেয়ারে 2 হাতলে ভর দিয়ে সে উঠে দাঁড়ালো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। সে নিজেকে বলতে শুনল, খোদা হাফেজ। আই এম সরি ইমামা। জালাল ক্ষমা চাইল। ইমামা তার দিকে ফিরে তাকালো না। সে যেন ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলো। সন্ধ্যা 7টা বেজে গেছে। অন্ধকার নেমে এসেছে। রাস্তার স্ট্রিট লাইট আর লিওন সাইনবোর্ডগুলো জ্বলে উঠল। রাস্তার প্রচুর ট্রাফিক। এই পুরো রোডের দুপাশে ডাক্তারদের ক্লিনিক। তার মনে পড়ে এক সময় তারও শখ ছিল এমনই একটি ক্লিনিক হবে। তাও এটি মনে পড়লো যে সেও নিজের নামের পাশে ঠিক এইভাবেই যোগ্যতার এক দীর্ঘ তালিকা তৈরি করতে চেয়েছিল, ঠিক যেমনটা জালাল আনসারের নামের সাথে ছিল, যেমনটা এর বোর্ডের অনেক ডাক্তারের নামের সাথে ছিল। এসব হতেই পারত। এইসবই সম্ভব ছিল, তার হাতে মুঠোয় ছিল, যদি সে 8 বছর আগে নিজের ঘর থেকে না বেরোতো। সে অনেকক্ষণ জালালের হাসপাতালের বাইরে রাস্তার ধারে স্থির হয়ে দাঁড়িয়ে ট্রাফিক দেখতে লাগলো। সে বুঝতে পারছিল না এখান থেকে সে কোথায় যাবে। সে আরও একবার ঘুরে হাসপাতালের মাথায় জ্বলজ্বল করা ইলেকট্রিক বোর্ডে ডক্টর জালাল আনসারের নাম দেখল। তুমি ভালো মেয়ে, কিন্তু মানুষ তোমাকে ভালো মনে করে না। কয়েক মিনিট আগে বলা জালালের শব্দগুলো তার মনে পড়ল। সেখানে দাঁড়িয়ে সে প্রথমবার বুঝতে পারল যে সে পুরো জীবন একতরফা ভালোবাসা কাটিয়েছে। জালাল আনসার তাকে কখনোই ভালোবাসেনি, না 8.5 বছর আগে, না এখন। তার শুধু ইমামাকে প্রয়োজন ছিল, তার সাথে জড়িয়ে থাকা বাকি জিনিসপত্রগুলো প্রয়োজন ছিল। তার বিশাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সমাজে তার পরিবারের নাম ডাক, প্রভাব, প্রতিপত্তি আর অগাধ সম্পদ, যা জালালের জন্য এক লাফে উচ্চবিত্ত সমাজে পৌঁছানোর মাধ্যম হতে পারত। আর সে এই ভুল ধারণা নিয়ে ডুবেছিল যে জালাল শুধু তাকেই ভালোবেসেছিল। তার ধারণা ছিল জালাল একবারের জন্য তার চরিত্র নিয়ে কথা তুলবে না, অন্তত এতটুকু বিশ্বাস তো রাখবেই।
যে সে কোনো ভুল পথে যায়নি, কিন্তু সে একবারও ভুল ছিল। জালালের কাছে সে ছিল কলঙ্কিত মেয়ে, যাকে রক্ষা করতে সমাজ বা পরিবারের সামনে দাঁড়ানোর মতো কোনো শব্দ তার কাছে ছিল না। 8.5 বছর আগে বাড়ি ছাড়ার সময় সে জানতো যে মানুষ তাকে নিয়ে অনেক কথা বলবে। সে নিজের জন্য কাটা পথ বিছাচ্ছে, বিষাক্ত ভাষার উপহাসের দৃষ্টি বেছে নিয়েছে। কিন্তু সে কখনো ভাবেনি যে এই মানুষগুলোর মধ্যে জালাল আনসার অন্তর্ভুক্ত হবে। বিষাক্ত কথাগুলোর মধ্যে একটি ভাষা তারও হবে। সে জীবনে অন্তত জালাল আনসারের কাছে নিজের চরিত্র সম্পর্কে কোনো সাফাই বা ব্যাখ্যা দিতে চায়নি। সে তাকে কোনো সাফাই দিতে পারতো না। জালালের শব্দগুলো 8.5 বছর পর তাকে প্রথমবার প্রকৃত অর্থেই বাস্তবের এক দহনকারী মরুভূমিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে সমাজের জন্য এক অপাংশিক হয়ে গিয়েছিল। তো ইমাম হাসিম, এই হলো তো আপনার যোগ্যতা, একজন কলঙ্কিত আর দাগী মেয়ে। আর তুমি নিজেকে কি ভেবেছিলে? সে ফুটপাত ধরে হাঁটতে লাগলো। প্রতিটি বোর্ড আর সাইন বোর্ড পড়তে পড়তে সেখানে থাকা অনেক ডাক্তারের নাম তার চেনা মনে হলো। তাদের মধ্যে কেউ তার ক্লাসমেট ছিল, কেউ জুনিয়র, কেউ সিনিয়র। আর সে নিজের কোথাও দাঁড়িয়ে রয়েছে, কোথাও না। তুমি দেখে নি মেমা, তুমি কিভাবে লাঞ্ছিত আর অপমানিত হবে। তুমি কিছু পাবে না, কিছু না। তার কানে হাসি মুবিনের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। সে নিজের গালে অশ্রু গড়িয়ে পড়া অনুভব করলো। চারপাশের আলোগুলো এখন তার চোখে আরও বেশি ধাঁধা লাগছিল। জালাল আনসারের খারাপ মানুষ ছিল না, শুধু সে তার ছিল না ভেবে ইমামার কাছে গিয়েছিল। কি ভয়ানক ধোঁকা শিখিয়েছিল। জেনে শুনে খোলা চোখে সে একজন বাস্তববাদী ছিল, পুরোপুরি বাস্তববাদী। তার এই রূপটি সে প্রথমবার দেখল এবং এটি তার কাছে অবিশ্বাস্য ছিল। সে খারাপ মানুষ ছিল না, তার নিজস্ব কিছু নৈতিকতা ছিল এবং সে তা নিয়েই বাঁচছিল। ইমাম হাসিমকে আজ সে নৈতিকতার কথা জানিয়ে দিয়েছিল। ইমামার এমন বৃদ্ধপাত তাচ্ছল্যতা 8 বছর প্রথমবার দেখেছিল। তাও সে মানুষটির হাত ধরে, যাকে সে গুণের আধার মনে করত। আর সেই গুণাবলীর আধারের চোখে সে কি ছিল? ঘর থেকে পালিয়ে আসা এক কলঙ্কিত মেয়ে। তার চোখ থেকে অশ্রুর এক বন্যা উপচে পড়ছিল, যাতে সব কিছু ভেসে যাচ্ছিল। সে নির্দয়হীনভাবে চোখ মুছে ফেলল। নিজের চাদর দিয়ে ভেজা মুখ শুকিয়ে একটি রিক্সা ডেকে তাতে উঠে বসল। দরজায় সাইয়েদা আম্মা খুললেন। সে মাথা নিচু করে এমনভাবে ভেতরে ঢুকলো যেন তার মুখের ওনার নজর না পড়ে। কোথায় ছিলে তুমি ইমামা? কত রাত হয়ে গেছে। আমার তো বুকটা ধুকপুক করছিল। পাশে পাশে যাচ্ছিলাম, যেন কেউ তোমার অফিসে গিয়ে তোমার খবর নাই। সাইয়েদা আম্মা দরজা বন্ধ করে উদ্বেগের সাথে তার পেছনে দাঁড়ালেন। কোথাও না আম্মা, একটু অফিসে কাজ পড়ে গিয়েছিল, তাই দেরি হয়ে গেছে। সে ওনার চেয়ে কয়েক কদম আগে হাঁটতে হাঁটতে পেছনে না ফিরেই বলল, আগে তো কখনো অফিসে তোমার দেরি হয়নি, তবে আজ কি হলো যে রাত হয়ে গেছে? আজ কেন তোমাকে এতক্ষণ আটকে রাখলো তারা? সাইয়েদা মা কিছুতেই আশ্বস্ত হচ্ছিলেন না। সে বিষয়ে আমি বলতে পারি, ভবিষ্যতে আর দেরি হবে না। এই একইভাবে নিজের ঘরের দিকে যেতে যেতে সে বলল, খাবার গরম করে দেব নাকি কিছুক্ষণ পরে খাবে? তিনি পেছন থেকে জিজ্ঞেস করল। না, আমি খাবার খাবো না, আমার মাথা ব্যথা করছে, আমি কিছুক্ষণ আগে ঘুমাতে চাই। সে নিজের ঘরে ঢুকতে ঢুকতে বলল। ব্যথা কেন করছে? কোনো ওষুধ দেবো নাকি চা বানিয়ে দেবো? সাইয়েদা মা আরও দ্বিখণ্ডিত হলেন। আম্মা, প্লিজ আমাকে ঘুমাতে দিন, আমার কিছু দরকার নেই, যদি লাগে আপনাকে বলবো। তার মাথার আসলেই ব্যথা করছিল। সাইয়েদা মা সম্ভবত বুঝতে পারলেন যে ওনার উদ্বেগ এখন ইমামার অস্থিরতার কারণ হচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাও। তিনি যাওয়ার জন্য পা বাড়ালেন। ইমামা নিজের ঘরের আলো জ্বালালো না। সে একইভাবে অন্ধকারের মধ্যে দরজা বন্ধ করে নিজের বিছানায় শুয়ে পড়ল। নিজের কম্বল টেনে নিয়ে সে সোজা হয়ে শুয়ে নিজের চোখের ওপর হাত রাখল। সে এই মুহূর্তে শুধু ঘুমাতে চেয়েছিল, আর সে কিছুই মনে করতে চাইছিল না। না জালাল আনসারের সাথে কিছুক্ষণ আগের কথোপকথন, না অন্য কিছু। সে কাঁদতেও চাইছিল না, নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে চাইছিল না। তার ইচ্ছে পূরণ হয়ে গিয়েছিল। কীভাবে তার ঘুম এলো সে জানে না, কিন্তু সে এক গভীর ঘুমে তলিয়ে গেল। সে তার থেকে মাত্র 3 কদম সামনে দাঁড়িয়েছিল, এতই কাছে যে হাত বাড়ালেই তার কাঁধ স্পর্শ করা যেত। সেখানে তারা দুইজন ছাড়া আর কেউ ছিল না। সে লোকটির কাঁধের ওপর দিয়ে খানাপিনার কাবাব খুলে যাওয়ার দরজার দিকে তাকিয়েছিল। সে নূরের সেই প্লাবন দেখছিল যা সেখানে বিদ্যমান। প্রতিটি জিনিসপত্র নিজের আষ্টে অবস্থিতে নিতে শুরু করেছিল। সে
গিলাফে খচিত আয়তগুলোর অনায়াসে দেখতে পাচ্ছিল। সে আকাশের নক্ষত্ররাজির আলো হঠাৎ বেড়ে যেতে অনুভব করছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি উচ্চস্বরে তালবিয়া পাঠ করছিল। সেখানে প্রতিধ্বনিত হওয়া একমাত্র শব্দ ছিল লোকটির কণ্ঠস্বর। কি এক সুমধুর কণ্ঠ! সে নিজেও অবচেতন মনে লোকটিকে পেছনে সেই একই শব্দগুলো আওড়াতে শুরু করলো, ঠিক যেভাবে লোকটি পড়ছিল, কিন্তু নিম্নস্বরে। এরপর সে নিজের কণ্ঠ লোকটির কণ্ঠের সাথে মেলাতে লাগলো, ঠিক তারই মতো কিন্তু অনুচ্চ স্বরে। তারপর তার নিজের কণ্ঠস্বর আরও চড়া হতে লাগলো। তখন সে অনুভব করলো সে চাইলেও নিজের আওয়াজ ওই লোকটির আওয়াজের সাথে বেশি উঁচুতে নিয়ে যেতে পারছে না। সে সেই চেষ্টা ছেড়ে দিল। সে কেবল ওর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যেতে লাগলো। খানাপিনার কাবার দরজা খুলে গিয়েছিল। সে দেখল ওই লোকটির সামনে এগিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। সে দেখল লোকটি আকাশের দিকে হাত তুলেছে। সে দোয়া করছিল। ইমামা তার দিকে তাকিয়ে রইল। তারপর লোকটি হাত নিচে নামিয়ে নিল। এখন সে নিচে বসে কাবার দরজার সামনে সেজদায় পড়েছিল। সে লোকটির দিকে তাকিয়ে রইল। এখন সে উঠে দাঁড়াচ্ছিল। সে আবার পেছনে ফিরে তাকাবে। ইমামা তার মুখ দেখতে চেয়েছিল। কণ্ঠস্বর চেনা চেনা মনে হচ্ছিল খুব। মুখটা দেখে কি চেনা সম্ভব? লোকটি এখন ঘুরে তাকাচ্ছিল। সে ধরফর করে জেগে উঠল। ঘরে খুটখুটে অন্ধকার। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো সে বুঝি এখন সেখানে আছে, পবিত্র খানাপির কাবায়। পরক্ষণে সে বাস্তবে ফিরে এলো। সে উঠে ঘরের আলো জ্বালালো এবং বিছানায় এসে আবার বসলো। স্বপ্নের প্রতিটি খুঁটিনাটি তার এমনভাবে মনে ছিল যেন সে কারো চলচ্চিত্র দেখছে। কিন্তু এই লোকটির মুখকে দেখতে পায়নি সে। সে ঘুরে তাকানোর আগেই ইমামার ঘুম ভেঙে গিয়েছিল। এমন সমুদ্র কণ্ঠস্বর জালাল আনসার ছাড়া আর কার হতে পারে, সে ভাবল। কিন্তু ওই লোকটি ছিল বেশ দীর্ঘদেহী, জালাল আনসার শ্যামবর্ণের, কিন্তু ওই লোকটি ছিল একদম ফর্সা। আর তার কণ্ঠস্বরটি ছিল বড় চেনা। সে ঠাহর করতে পারছিল না এই কণ্ঠস্বরটা কার, জালালের নাকি অন্য কারো। স্বপ্নটি খুবই অদ্ভুত ছিল। তার মাথার ব্যথা একদম উধাও হয়ে গিয়েছিল এবং সে আশ্চর্যজনকভাবে শান্ত বোধ করছিল। সে উঠে ঘরে আরও জ্বালালো। দেওয়াল ঘড়িতে তখন রাত 1টা। ইমামার মনে পড়ল সে রাতে এশারের আওয়াজ না পড়েই ঘুমিয়েছিল। কাপড়ও বদলায়নি হয়তো, এমনকি শোয়ার আগে উজুও করেনি। সে কাপড় বদলেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। সাইয়াদা আম্মার ঘরে আলো নেই, তিনি ঘুমাচ্ছেন। পুরো বাড়িতে গভীর নিস্তব্ধতা। কুয়াশার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল। উঠানে দেওয়াল ঘেঁষে বেয়ে ওঠা সবুজ লতাগুলো লাল ইটের দেওয়ালের সাথে একদম স্থির হয়ে আছে। সে উজু করার জন্য উঠানের ওপাশে বাথরুমে যেতে চাইছিল, কিন্তু উঠোনে না গিয়ে বারান্দায় পিলারের কাছে এসে বসে পড়ল। নিজের সোয়েটারে হাতা গুটিয়ে সে কামিজের হাতার বোতাম খুলে সেগুলো ভাঁজ করে ওপরে তুলল। কয়েক মুহূর্তের জন্য তার শরীরটা কেঁপে উঠল। বেশ শীত। তারপর সে লতাগুলোর দিকে তাকিয়ে রইল। আবারও জালাল আনসারের সাথে বিকেলে হওয়া সাক্ষাতের কথা তার মনে পড়ছিল, কিন্তু এবার জালালের কথাগুলো তার অশ্রুর কারণ হচ্ছিল না। डेंजरस मेरी तन्हा कि तू ने ही की, मैं तो मर जाता अगर साथ ना होता तेरी। तबाह तेरी गुजारिश जहाँ पर जब टूटी थी है, नूर हो जाता है कुछ और हवादा तेरा, कुछ नहीं मांगता सांसों में सजदा तेरा, इसकी दौलत है ফকর নসল কি কাফে তেরা। আমার একাকিত্বের তুমি তো সহায় হলে, সঙ্গ না দিলে তোমার আমি তো মরে যেতাম। মনের ওপর যখন স্তরে স্তরে অন্ধকার ভেঙে পড়ে তখন তোমার নাম আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। রাজা বাদশার কাছে কিছুই চায় না তোমার এই পাগল, তার সম্পদ তো কেবল তোমার পদচিহ্ন। এ বিষাদময় হাসি আর ঠোঁটের ফোঁটা চাঁদ। গত 8.5 বছর এই সুর, তার এই শব্দগুলো তার মন থেকে কখনো মুছে যায়নি। তারপর তার মনে পড়ল কিছুক্ষণ আগে স্বপ্নে শোনা সেই অন্য কণ্ঠস্বরটি। লাবাইক আল্লাহুম্মা লাবাইক, লাবাইক লা শারিকা লাব্বা লাবাইক, ইলাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলাক, শাহ লা শারিকা লাক। কণ্ঠটি চেনা এবং পরিচিত ছিল, কিন্তু জালাল আনসারের কণ্ঠ ছাড়া সে তো অন্য কারো কণ্ঠর সাথে পরিচিত ছিল না। চোখ বন্ধ করে সে স্বপ্নের সাথে দেখা সেই দৃশ্যটি মনে করার চেষ্টা করলো। মুলতাজাম কাবার দরজা খোলা। গিলাফের ওপর সে উজ্জ্বল আয়াতুল সমূহ
সে শান্ত, শীতল ও স্নিগ্ধময় রাত। কাবার দরজা থেকে বিচরিত সেই দুগ্ধশুদ্ধ আলো ও সিজদারত তালবিয়া পাঠকের সেই পুরুষ। ইমামার চোখ মেলে তাকালো। কিছুক্ষণ সে উঠানের কুয়াশায় দৃষ্টি জমিয়ে ওই লোকটির কথা ভাবতে লাগলো। লোকটি অনাবৃত কাঁধের পেছন দিয়ে হালকা পশমের নিচে একটি ক্ষতচিহ্ন দাগ ছিল। ইমামা অবাক হচ্ছিল। স্বপ্নের এমন খুঁটিয়ে এর আগে সে কখনো দেখেছে বলে মনে নাই। সে জীবনের প্রথমবার স্বপ্ন দেখেছে পবিত্র কাবাকে। সেখানে বসে তার ইচ্ছে হলো, ইস, সে যদি কখনো এই একইভাবে মসজিদে নবনীতে রজওয়া মোবারকের সামনে দাঁড়িয়ে থাকতো, একইভাবে মসজিদকে নবী লোকশূন্য থাকতো, সেখানে শুধু সে থাকতো। সে বুঝতে পারো না কতক্ষণ সে সেখানে ওইভাবে বসেছিল। তার ঘোর কাটল তখন, যখন সাইয়াদা মা তাহাজ্জুদ পড়ার উজুর জন্য উঠানে বের হলেন। ইমামকে ওই সময় ওখানে দেখে তিনি অবাক হলেন। তোমার মাথা ব্যথা এখন কেমন আছে? তার পাশে দাঁড়িয়ে তিনি জিজ্ঞাসা করলেন। এখন আর ব্যথা নেই। ইমামা মুখ তুলে ওনার দিকে তাকিয়ে রইল। রাতের খাবারও না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে। তিনি বারান্দায় শীতল মেঝেতে তার পাশে বসতে বসতে বললেন। ইমামা চুপ করে রইল। সাইয়াদা মা একটি গরম পশমি শাল তার গায়ে জড়িয়ে দিলেন। ইমামা ওনার কাঁধের ওপর নিজের মুখ রাখল। তার অবশ হয়ে যাওয়া চেহারায় গরম শালের স্পর্শে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হলো। এবার তুমি বিয়ে করে নাও ইমামা। সরি, এটা আমনা হবে, সাইয়াদা মা তাকে বললেন। সে একইভাবে গরম শালের ভেতরে মুখ লুকিয়ে রইল। সাইয়াদা মা এই প্রথমবার ওর কথা বলছিলেন না। আপনি দিয়ে দিন। এবার এই কথাটা সবসময় নীরবতা পালন করত। কেন সে নিজেও জানত না, কিন্তু আজ প্রথমবারের মতো সে চুপ থাকেনি। তুমি সত্যি বলছো? সাইয়াদা মা তার কথায় অবাক হলেন। আমি সত্যি বলছি। ইমামা ওনার কাঁধ থেকে মাথা তুলল। তোমার কাউকে পছন্দ আছে? সাইয়াদা মা জিজ্ঞেস করলেন। সে মাথা নিচু করে উঠানে মেঝে দিকে তাকিয়ে রইল। কাউকে কি আমার পছন্দ? না, আমার কাউকে পছন্দ না। সাইয়াদা আমার কাছে তার কণ্ঠস্বর ভারী মনে হলো। তিনি কিছু বলার আগে ইমামা আবারও ওনার শাড়ির ভেতরে ঢুকে মুখ লুকিয়ে ফেলল। তোমার বিয়ে হয়ে গেলে আমিও ইংল্যান্ডে চলে যাব, তিনি ইমামার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন। আর হাত বোলাতে বোলাতেই তিনি অনুভব করলেন যে ইমামা শাড়ির ভেতরে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমনা, আমনা মা, কি হয়েছে? তিনি ব্যাকুল হয়ে তার মুখ তোলার চেষ্টা করছিলেন, কিন্তু পারলেন না। সে একইভাবে ওনার সাথে লেপ্টে কাঁদতে লাগলো। আল্লাহর দোহাই, কিছু তো বলো, কেন কাঁদছ? তিনি ব্যথিত হলেন। কিছু না, এমনি মাথা ব্যথা করছে। তিনি জোর করে তার ভেজা মুখ ওপরে তুললেন। সে নিজের হাতা দিয়ে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। সে সাইয়াদা আম্মার সাথে চোখ মেলায়নি। সাইয়াদা আম্মা হতভম্ব হয়ে তার বারান্দা রুমের দিকে যেতে দেখলেন। সাইয়াদা আম্মা একইভাবে তার বিয়ের কথা তুলতেন না। তার পড়াশোনা শেষ হওয়ার পর ডক্টর সিফতালি আবারও তার বিয়ের প্রস্তাব তুলেছিল। সে জানতো না কেন সে তা মানা করে দিয়েছিল, কিন্তু জানার পরও যে সে এখন মুক্ত। আমাকে কিছুদিন চাকরি করতে দিন, তারপর আমি বিয়ে করব, সে ডক্টর সিফতালিকে বলেছিল। সম্ভবত গত কয়েক বছর ধরে ডক্টর সিফতালির ওপর আর্থিক বোঝা হয়ে থাকার সেই অনুভূতি থেকে সে মুক্তি পেতে চেয়েছিল। অথবা হয়তো তার অবচেতন মনে এই ভয় ছিল যে ডক্টর সিফতালি তার বিয়ের পছন্দে আবারও অনেক খরচ করতে হবে, আর সে চেয়েছিল সেই খরচের জন্য নিজে কিছু টাকা জমা করবে। সেই কথা ডক্টর সিফতালিকে বলেনি, শুধু ওনার কাছ থেকে চাকরির অনুমতি নিয়েছিল। হয়তো সে আরও কিছুদিন চাকরিটা চালিয়ে যেতে চাইতো, কিন্তু জালাল আনসারের সাথে সেই সাক্ষাতের পর সে এক অসহ্য মানসিক ধাক্কার শিকার হয়েছিল এবং হঠাৎ করেই সাইয়াদা আম্মার কাছে নিতে স্বীকার করেছিল। সে জানে না সাইয়াদা আম্মা ডক্টর সিফতালির কাছে এই বিষয়ে কথা বলেছে কিনা, কিন্তু তিনি নিজেই এই দিনগুলোতে পাগলের মতো ইমামার জন্য পাত্র খুঁজছিলেন। আর সেই চেষ্টার ফল হিসেবে সামনে এসেছিল ফারহাদ। ফারহাদ একটি কোম্পানিতে উঁচু পদে কর্মরত ছিল এবং তার নাম সুনামও ছিল বেশ। ফারহাদের বাড়ির লোক প্রথম দেখাতে ইমামাকে পছন্দ করে ফেলেন। এরপর সাইয়াদা আম্মা ডক্টর সিফতালির সাথে এই বিয়ে নিয়ে কথা বলেন। ডক্টর সিফতালি কিছুটা ইতস্তত করলেন। হয়তো তিনি চেয়েছিলেন ইমামার বিয়ে তার নিজের পরিচিত কারোর সাথে হোক, কিন্তু সাইয়াদা আম্মা অকুণ্ঠ প্রশংসা তার নিজের আর ফারহাদের পরিবারের সাথে দেখা করার পর তিনি আর কোনো আপত্তিও করেননি। তবে তিনি ফারহাদ সম্পর্কে অনেক খোঁজখবর নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত অসুস্থ হয়েছিলেন। ফারহাদের পরিবার 1 বছরের মধ্যে বিয়ে সেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পরে হঠাৎ তারা কয়েক মাসের মধ্যেই বিয়ের জন্য ডেট শুরু করে। এটি ছিল এক কাকতালীয় ব্যাপার
যে ডক্টর সিফতে তখন ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে ইংল্যান্ডে ছিলেন যখন ফারাদের পরিবার পিড়াপিড়িতে বিয়ের তারিখ চূড়ান্ত করে হয়। সৈয়দা হাম্মা ফোনে ওনার পরামর্শ নিচ্ছিলেন এবং ডক্টর সিফতে ওনাকে বলেছিলেন ওনার জন্য অপেক্ষা করতে। তিনি তৎক্ষণাৎ সেখান থেকে আসতে পারতেন না, তবে তিনি কুলসুম আন্টিকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিলেন। তার বিয়ের যাবতীয় প্রস্তুতি কুলসুম আন্টি আর মরিয়ম করেছিল। মরিয়ম, যে কিনা কয়েক সপ্তাহের জন্য রাওলাপিন্ড থেকে লাহোরে নিজের শ্বশুরবাড়িতে এসেছিল। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর ডক্টর সিফতে ফোনে ইমামার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। ওনার নিজের 3 মেয়ের বিয়ে হয়েছিল নিজেদের পরিবারের মধ্যেই এবং তাদের শ্বশুরবাড়ির কেউ যৌতুক নেয়নি। কিন্তু ডক্টর সিফতে তিনি মেয়ের যৌতুকের জন্য নির্ধারিত অর্থ তাদের উপহার হিসেবে দিয়েছিলেন। 8.5 বছর আগে যখন তিনি আমার বাড়িতে এসেছিলেন এবং আমি আপনাকে নিজের মেয়ে বলেছিলাম, তখন আমি আপনার জন্য কিছু অর্থ আদায় করে রাখতে শুরু করেছিলাম। সেই অর্থ আপনার আমানত। আপনি তা সরাসরি নিয়ে নিন, অথবা আমি মরিয়ম আর কুলসুমকে বলে দেব তারা যেন আপনার বিয়ের কেনাকাটাতে তা খরচ করে। সৈয়দা আপার ইচ্ছে ছিল বিয়েটা ওনার বাড়িতে হোক, নাহলে আমি চেয়েছিলাম বিয়েটা আমার বাড়িতে হোক। তিনি অনেক করে বলেছিলেন। আমার খুব কষ্ট হচ্ছে যে আমি আমার চতুর্থের মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারবো না, তবে হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ নিহিত রয়েছে। আমি তবুও শেষ পর্যন্ত চেষ্টা করব কোনোভাবে বিয়েতে পৌঁছানো। ওনার কথার জবাবে ইমামা একদম চুপ ছিল। সে কিছুই বলেনি। না, এটি বলেছিল যে সে বিয়ের খরচ নিজের জমানো টাকা থেকে করবে, না এটি যে সে ওনার টাকা নিতে চায় না। সেই দিন তার ইচ্ছে হয়েছিল ওনার আরও একটি উপহার গ্রহণ করতে। তিনি তার ওপর এত উপকার করেছিল যে এখন সে উপকার নেওয়াটা তার অভ্যাস পরিণত হয়েছিল। তার মনে ওনার প্রতি শুধু একটি অভিযোগ ছিল, তিনি কেন শেষ পর্যন্ত তার বিয়েতে থাকতে পারছেন না। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পর্বটা হয়তো আমার অনেক জায়গায় পড়তে ভুল গিয়েছে, কিছু কথায় না উল্টো করে লেখা ছিল, যেটা আমার পড়তে খুব অসুবিধা হয়েছে। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।